সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। মোলের ধারণা এবং রাসায়নিক গণনা আমরা এখানে যেগুলো পড়বো সেগুলোর এখানে তালিকা দেওয়া আছে। প্রথমে আমরা দেখব মোল। মোল জিনিসটা কি আমরা সেটা একটু দেখে নেই। প্রথমে আমরা দেখব মোল, গ্রাম মোল, তারপরে গ্রাম পরমাণু, অ্যাভোগাড্রোর সংখ্যা। আমরা প্রথমে বলছি মোল। গ্রামে প্রকাশিত আমরা বলছি যে আণবিক ভর বা পারমাণবিক ভর। দেখো আমরা পুরাতন নিয়ম অনুসারে আমরা আণবিক ভরটাই বলছি। গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলা হয়। তবে আধুনিক সংজ্ঞা মতে কোন পদার্থের যতটুকু ভরের ভিতরে, দেখো আমি লিখে দিচ্ছি যে কোন পদার্থের যতটুকু ভরের মধ্যে 6.023 ইন্টু 10⁻23 টি অণু থাকতে পারে, তারপরে পরমাণু থাকতে পারে, আয়ন থাকতে পারে, সর্বোপরি কণা। তাহলে সংজ্ঞাটা আমরা এবার বলছি। দেখো, কোন পদার্থের যতটুকু ভরের মধ্যে 6.023 ইন্টু 10⁻23 টি অণু, পরমাণু, আয়ন বা কণা থাকে তাকে আমরা বলছি যে ওই পদার্থের মোল। তাহলে আমরা মোলের সংজ্ঞা দিলাম। এখন আমরা আসি মোলের এক্সাম্পলে আসি। আমরা ধরো আমাদের অক্সিজেন আছে 32 গ্রাম। অক্সিজেনে যদি আমাদের এতটি অণু থাকে তাহলে আমরা অক্সিজেনের মোল সমান আমরা বলছি 32 গ্রাম। একইভাবে ধরো হাইড্রোজেনের 2 গ্রামে আমাদের আছে 6.023 ইন্টু 10⁻23 টি অণু। তাহলে হাইড্রোজেনের 2 গ্রামকে বলছি হাইড্রোজেনের মোল। একইভাবে যদি আমরা বলি 16 গ্রাম অক্সিজেন আছে, দেখো 16 গ্রাম অক্সিজেন, এই 16 গ্রাম অক্সিজেনে তোমার এতটি পরমাণু আছে, তাহলে এটাকে আমরা বলছি যে অক্সিজেনের মোল সংখ্যা হলো 16। এখানে আমরা গ্রাম পরমাণু বলছি, বা আমরা পারমাণবিক ভর অনুসারে যেহেতু আমাদের এখানে পরমাণু আছে সেজন্য আমরা এটাকে বলছি গ্রাম পরমাণু। কোন পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাকে আমরা বলছি গ্রাম পরমাণু। অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাহলে 16 গ্রাম অক্সিজেনকে আমরা বলছি, দেখো 16 গ্রাম অক্সিজেন সমান 1 গ্রাম পরমাণু অক্সিজেন। খেয়াল করো সবাই, 1 গ্রাম পরমাণু অক্সিজেন। গ্রাম মোল হতে পারে অথবা আমরা বলছি গ্রাম অণু হতে পারে। তাহলে আণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে আমরা যে মানটা পাবো সেটাকে আমরা বলছি গ্রাম অণু। যেমন 32 গ্রাম অক্সিজেন, দেখো 32 গ্রাম অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন। এটাকে আমরা বলছি যে 1 গ্রাম মোল অক্সিজেন। অ্যাভোগাড্রোর সংখ্যা, একটা সংখ্যা আছে যে সংখ্যাটাকে আমরা বলছি অ্যাভোগাড্রোর সংখ্যা। সংখ্যাটার মান হলো এটা। তা আমরা বলছি যে 1 মোল, দেখো 1 মোল পদার্থের ভিতরে যতটি কণা আছে, এখানে কণা বলতে আমরা বলছি যে অণু হতে পারে, পরমাণু হতে পারে, তোমার আয়ন হতে পারে। আমাদের আয়নিক যৌগ যদি আমরা পানিতে দ্রবীভূত করি, যেমন ধরো আমাদের সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা পানিতে দ্রবীভূত করলে এখানে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন পাওয়া যাবে, তাহলে আয়নও হতে পারে। তাহলে আমরা বলছি যে 1 মোল পদার্থের মধ্যে যতটি কণা আছে, অণু, পরমাণু বা আয়ন আছে, তাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলছি। তাহলে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা সংজ্ঞাটা দিলাম। তাহলে আমরা বলছি যে কোন পদার্থের ভিতরে যতটা অণু আছে, অবশ্যই 1 মোলের ভিতরে যতটা অণু আছে, পরমাণু আছে বা আয়ন আছে, অর্থাৎ যে কোনো পদার্থের যতটা কণা আছে সেই কণাকে আমরা বলছি অ্যাভোগাড্রোর সংখ্যা। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মোলার দ্রবণ এবং প্রমাণ দ্রবণ। আমরা বলছি যে মোলার দ্রবণ এবং প্রমাণ দ্রবণ। প্রথমে আমরা যেটা বলবো সেটা হলো তোমার মোলার দ্রবণ। তার আগে তোমাদের জানতে হবে দ্রবণটা কি। আমরা মোলার দ্রবণ বলার আগে তোমাদের জানতে হবে দ্রবণটা কি। আমরা বলছি যে 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, যেখানে বস্তুসমূহ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দ্রবীভূত হতে পারে, সেটাকে আমরা বলছি দ্রবণ। এই দ্রবণ আমাদের কয়েক ধরনের হতে পারে। একটাকে আমরা বলছি সম্পৃক্ত দ্রবণ, আরেকটা অসম্পৃক্ত দ্রবণ, এরপরে অতিপৃক্ত দ্রবণ। এগুলো গেল দ্রবণে কতটুকু পদার্থ দিলে কতটুকু দ্রবীভূত হবে তার উপরে ভিত্তি করে।
এখন আমরা বলছি যে দ্রবণের ভিতরে কি পরিমাণ পদার্থ দ্রবীভূত আছে তার উপরে ভিত্তি করে আমরা পদার্থগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেছি। তার ভিতরে একটা ভাগ হলো মোলার দ্রবণ, এছাড়াও আছে নরমাল দ্রবণ, মোলাল দ্রবণ ইত্যাদি। তাহলে মোলার দ্রবণটা আমরা আগে দেখে নিই। আমাদের দ্রবণ সবসময় তাপমাত্রার উপর নির্ভরশীল, সেজন্য আমরা বলবো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, তোমাদের যেটা ভুল হয় এই যে দ্রবণের জায়গায় অনেকে দ্রাবক ব্যবহার করতে পারো, অনেকে পানি ব্যবহার করতে পারো, কিন্তু পানি বা দ্রাবক কোনোটাই ব্যবহার না করে দ্রবণটাই ব্যবহার করতে হবে। তাহলে 1 লিটার দ্রবণে যদি 1 মোল বস্তু দ্রবীভূত থাকে, 1 মোল বস্তু দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে আমরা বলছি মোলার দ্রবণ। তাহলে ওই দ্রবণকে আমরা মোলার দ্রবণ বলছি। আর দ্রবণের ঘনমাত্রাটাকে আমরা বলছি, দেখো যে দ্রবণটা আমরা পেলাম সেই দ্রবণের ঘনমাত্রাকে আমরা বলছি মোলারিটি। দ্রবণের ঘনমাত্রাকে আমরা মোলারিটি বলছি, মোলারিটি। তাহলে দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটি বলে এবং এটাকে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা বলছি যে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে, এখানে আমাদের তাপমাত্রা নির্ভরশীল, মাথায় রাখতে হবে এটা তাপমাত্রা নির্ভরশীল। তার কারণ দ্রবণটা তোমার আয়তনের উপর নির্ভরশীল, সেজন্য এটা তাপমাত্রা নির্ভরশীল। কেন আয়তন, যে কোনো পদার্থের আয়তনটা তাপমাত্রার উপরে নির্ভর করে, সেজন্য আমরা বলছি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল বস্তু দ্রবীভূত থাকে তাহলে তাকে আমরা মোলার দ্রবণ বলছি এবং এই মোলার দ্রবণের ঘনমাত্রাটাকে আমরা বলছি মোলারিটি। তাহলে মোলার দ্রবণ এবং মোলারিটি আমরা এখান থেকে দেখলাম। এটা আমরা যে কোনো পদার্থের যদি মোলারিটি বের করতে বলে আমরা বের করতে পারবো। একটা এক্সাম্পল দেখো, 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 5 গ্রাম, তাহলে এর মোলারিটি নির্ণয় করো। মোলারিটি নির্ণয় করার জন্য আমরা সূত্র ব্যবহার করতে পারি বা ঐকিক নিয়ম ব্যবহার করতে পারি, তবে আমাদের এই মোলারিটি বের করার জন্য আমাদের কিন্তু আণবিক ভরটা লাগবে। এর আণবিক ভরটা আমাদের আগে হিসাব করে নিতে হবে। এর আণবিক ভর হলো 106 গ্রাম। তাহলে আমরা এইভাবে লিখবো, দেখো 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 5 গ্রাম, 1000-এ কত আছে সেটা আমরা বের করব। 5 গুণ 1000 নিচে 100, তাহলে আমরা কাটাকাটি করলে এখানে 10 হয়, অর্থাৎ এখানে আমরা পেলাম 50 গ্রাম। তাহলে এখন যে দ্রবণটা আমরা পেলাম সেই দ্রবণের মোলারিটি হিসাব করার জন্য আমরা এখানে যেটা পেলাম সেটাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করব। এখানে 50 আছে, এর আণবিক ভর আছে 106, তাহলে ভাগ করে যেটা পাওয়া যায় সেটাই আমরা বলছি মোলারিটি। এখানে এম দেখো, লিখো 0.471 এম, এটা পাওয়া যায়। তাহলে আমরা এখানে তোমার মোলারিটি দেখলাম। এখন আছে আমাদের প্রমাণ দ্রবণ, গাঢ় দ্রবণ, লঘু দ্রবণ। এখন আমরা যেটা দেখব সেটা হলো প্রমাণ দ্রবণ, গাঢ় দ্রবণ, লঘু দ্রবণ। প্রথমে আসি আমরা প্রমাণ দ্রবণ। আমরা বলছি যে যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে বা মোলারিটি জানা আছে, এখানে মোলারিটি না লিখলেও পারো, যে দ্রবণের মোলারিটি জানা আছে তাকে আমরা প্রমাণ দ্রবণ বলছি, প্রমাণ দ্রবণ বলে। যার মোলারিটি জানা আছে তাকে প্রমাণ দ্রবণ বলে। যেমন আমাদের যদি এখানে একটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ থাকে, এর মোলারিটি যদি তোমার 0.1 m হয় তাহলে এটা একটা প্রমাণ দ্রবণ। একইভাবে আমাদের সোডিয়াম কার্বনেট একটু আগে আমরা বের করলাম, এর একটা দ্রবণ যদি থাকে তার মোলারিটি যদি 0.47 m হয় তাহলে এটা একটা প্রমাণ দ্রবণ। একইভাবে আমাদের যদি সালফিউরিক অ্যাসিড থাকে, এর মোলারিটি যদি তোমার 16 m হয় তাহলে এটাও একটা প্রমাণ দ্রবণ। এই প্রসঙ্গে দুটো কথা আছে, একটাকে আমরা বলছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড একটা আমরা বলছি, আর একটাকে আমরা বলছি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যাদের প্রমাণ দ্রবণ রেখে দিলে মোলারিটি চেঞ্জ হয়ে যায়, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর একটাকে আমরা বলছি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যাদের মোলারিটি চেঞ্জ হয়ে যায় তাদের আমরা এই দুই ভাগে ভাগ করছি। শান্ত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো আমাদের HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, তারপরে নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম থায়োসালফেট। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা আমরা বলছি সোডিয়াম কার্বনেট, যাদের দ্রবণ বানিয়ে রাখলে নষ্ট হয় না, সোডিয়াম ক্লোরাইড একটা, তারপরে অক্সালিক অ্যাসিড, যেটা দ্রবণ আমরা বানিয়ে রাখলে দ্রবণের মোলারিটি নষ্ট হয় না,
তারপরে আমরা বলছি পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে এগুলো আমরা বলছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর এই নিচের গুলো আমরা বলছি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রমাণ দ্রবণ রেখে দিলে এটা নষ্ট হয়ে যায়। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো তোমার গাঢ় দ্রবণ এবং লঘু দ্রবণ। তাহলে আমাদের দ্রবণের হরেক রকম প্রকারভেদ দেখছো। গাঢ় দ্রবণ আমরা বলছি যে কোন দ্রবণে যদি পদার্থের পরিমাণ বেশি থাকে, কোন দ্রবণে যে দ্রবটা আমরা ব্যবহার করছি দ্রব এর পরিমাণ বেশি থাকে, কোন দ্রবণে দ্রবের পরিমাণ বেশি থাকে তাহলে আমরা গাঢ় দ্রবণ বলছি। তাহলে দ্রবের পরিমাণ যদি কম থাকে তাহলে লঘু দ্রবণ বলি। আমাদের মোলারিটির ক্ষেত্রে সাধারণত খুব একটা বোঝা যায় না, তারপরেও আমরা লঘু দ্রবণ বলার সময় যদি আমরা এরকম একটা দ্রবণ নিই, ধরো এরকম একটা সোডিয়াম কার্বনেটের একটা দ্রবণ আছে, তাহলে সেটাকে আমরা বলছি এর লঘু দ্রবণ। একইভাবে যদি আমাদের এরকম একটা সালফিউরিক অ্যাসিডের দ্রবণ থাকে তাহলে এই দ্রবণটাকে আমরা গাঢ় দ্রবণ বলছি, এমনকি 1M দ্রবণ হলেও গাঢ় দ্রবণ হবে। তাহলে এই ধরনের দ্রবণকে আমরা বলছি লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ। তা আমাদের এখানে তোমার কয়েকটা দ্রবণ আছে। মোলার দ্রবণ যেটা আমরা এম দিয়ে চিহ্নিত করে থাকি মোলার দ্রবণ, দ্বিতীয়টাকে আমরা বলছি সেমি মোলার দ্রবণ, 0.5M দ্রবণটাকে আমরা বলছি সেমি মোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল বস্তু দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে আমরা বলছি সেমি মোলার দ্রবণ। যদি তোমাকে বলে সোডিয়াম কার্বনেটের একটা সেমি মোলার দ্রবণ আছে, তাহলে তোমাকে লিখতে হবে সোডিয়াম কার্বনেটের 0.5M দ্রবণ, তাহলে এটা গেল সেমি মোলার দ্রবণ। এরপরে আমরা বলছি ডেসিমোলার দ্রবণ। দেখো ডেসিমোলার দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে 1 লিটার দ্রবণে যদি 0.1 মোল বস্তু দ্রবীভূত থাকে তাহলে আমরা বলছি যে 1 লিটার দ্রবণে যদি 0.1 মোল বস্তু দ্রবীভূত থাকে তাহলে সে ধরনের দ্রবণকে আমরা বলছি ডেসিমোলার দ্রবণ। সে ধরনের দ্রবণকে আমরা বলছি ডেসিমোলার দ্রবণ। যেমন সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সোডিয়াম কার্বনেটের আমরা বলছি যে 0.1M, এটাকে আমরা বলছি ডেসিমোলার দ্রবণ। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ, তাহলে সংজ্ঞাটা খুবই সহজ। 1 লিটার দ্রবণে যদি 0.01 মোল বস্তু দ্রবীভূত থাকে তাহলে সেই ধরনের দ্রবণকে আমরা বলছি সেন্টিমোলার দ্রবণ। তাহলে সেই ধরনের দ্রবণকে আমরা বলছি সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণটা আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরো এখানে একটা সেন্টিমোলার দ্রবণের এক্সাম্পল আছে। আমরা বলছি যে পটাশিয়াম ডাইক্রোমেটের একটা সেন্টিমোলার দ্রবণ তোমাকে দেওয়া আছে, তাহলে তুমি লিখবে এরকম 0.01M, অথবা এটাকে তুমি এরকমও লিখতে পারো M/100 লিখতে পারো, M/100 দিয়ে লেখা যেতে পারে। একইভাবে আমরা যখন তোমার সোডিয়াম কার্বনেটের ওটা লিখবো তখন এটাকে লিখবো আমরা M/10, এটাকে লিখবো আমরা M/10। আর যদি সেমি মোলার থাকে সেটাকে লিখবো আমরা M/2। আচ্ছা দেখো এখানে যেটা বলছি যে আমরা এখানে মোলার দ্রবণ, সেমি মোলার, ডেসিমোলার এবং সেন্টিমোলার দেখলাম, প্রত্যেকটাই কিন্তু প্রমাণ দ্রবণ। তার কারণ প্রত্যেকটাই প্রমাণ দ্রবণ কেন? প্রত্যেকটার দেখো মোলারিটি আমাদের জানা আছে। তাহলে পরীক্ষায় যদি দেওয়া হয় মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো, তাহলে এখান থেকে ব্যাখ্যা করতে পারবে। সেমি মোলার দ্রবণ যদি একটা প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করতে বলা হয় তাহলে এখান থেকে ব্যাখ্যা করবে। ডেসিমোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো, এখান থেকে ব্যাখ্যা করতে পারবে। সেন্টিমোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ, এখান থেকে ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা বলছি মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ, সেমি মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ, ডেসিমোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ। তাহলে আমাদের আলোচনা আজকে মোটামুটি এখানেই শেষ হলো।